আজকের ভিডিওতে আমরা প্ল্যানিং কমিশন অ্যান্ড নীতি আয়োগ সম্পর্কে আলোচনা করব। প্ল্যানিং কমিশন রিপ্লেস হয়ে কিন্তু নীতি আয়োগ সূচনা হয়েছে। তাহলে এই দুটি সংস্থার মধ্যে পার্থক্য কী কী সাদৃশ্য রয়েছে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতেই পাচ্ছি প্ল্যানিং কমিশন রিপ্লেসড হয়েছে নীতি আয়োগের দ্বারা। তাহলে নীতি আয়োগ সম্পর্কে জানতে গেলে আমাদের আগে প্ল্যানিং কমিশন সম্পর্কে ধারণা নিতে হবে। এখানে প্ল্যানিং কমিশন শুরু হয়েছিল 15ই মার্চ 1950 সালে। আমাদের ভারতবর্ষের সার্বিক উন্নতির লক্ষ্যে এই প্ল্যানিং কমিশনের সূচনা হয়, যার প্রথম চেয়ারপারসন ছিলেন জওহরলাল নেহেরু। আর এই প্ল্যানিং কমিশন ডিসলভ হয় 17ই আগস্ট 2014 সালে। আর এটি ছিল নন কনস্টিটিউশনাল বডি। এর ফাংশনসগুলি কী? এটি হলো ফিনান্সিয়াল অ্যালোকেশন টু স্টেটস অ্যান্ড মিনিস্ট্রি, অর্থাৎ প্ল্যানিং কমিশন অর্থনৈতিক পরামর্শদান এবং অ্যালোকেট করত স্টেট আর আমাদের কেন্দ্রীয় সংস্থাকে। অর্থাৎ আমাদের যে প্ল্যানিং কমিশন সেটি নির্ধারণ করত যে কোন রাজ্যের কি দরকার বা কি করা উচিত, সেন্টারের কি করা উচিত, কোন খাতে কত ব্যয় করা উচিত বা কোন খাতে কি ব্যয় করা হবে, কত টাকা ব্যয় করা হবে ইত্যাদি। আর কি 5 ইয়ার্স প্ল্যানিং, আমরা সকলেই জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যানিং কমিশন দ্বারাই সংগঠিত হতো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 সালে হয় এবং লাস্ট 5 ইয়ার প্ল্যান 2012 থেকে 2017 মধ্যে হয়। টোটাল 12টি 5 ইয়ার্স প্ল্যান কিন্তু আমরা প্ল্যানিং কমিশন থেকে পেয়েছি। এর মেম্বার ক্ষমতা বলে চেয়ারপারসন হয় প্রাইম মিনিস্টার, অর্থাৎ জওহরলাল নেহেরু যেমন ফার্স্ট চেয়ারপারসন ছিলেন, তেমনি যতবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংগঠিত হতো বা প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন থাকতেন তৎকালীন প্রধানমন্ত্রী, এবং এর মেম্বার সেক্রেটারি ছিলেন যাকে সিইও বলা যায়, যিনি একটি প্রসেসের মাধ্যমে নির্বাচিত হতেন, তিনি মনোনীত হতেন না। আর এখানে সকলেই ছিলেন ফুল টাইম মেম্বার। অর্থাৎ প্ল্যানিং কমিশনের বডি আমরা বুঝতে পারলাম যে প্ল্যানিং কমিশনের ফাংশনসগুলি কী ছিল। এরপর আমরা আলোচনা করব নীতি আয়োগ নিয়ে। নীতি আয়োগের পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। সময়ের সাথে সাথে এক সময় দেখা গেল যে প্ল্যানিং কমিশন দ্বারা সার্বিক উন্নতি বিঘ্নিত হচ্ছে। তখন 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগের সূচনা হয় এবং এর হেডকোয়ার্টার হয় নিউ দিল্লিতে। ফার্স্ট মিটিং হয় 8ই ফেব্রুয়ারি 2015 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখানেও কিন্তু চেয়ারপারসন হবে ভারতীয় প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে। নীতি আয়োগ হলো প্ল্যানিং কমিশনেরই পরিবর্তিত রূপ, যা সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার ফাংশনগুলো এবার আমরা দেখে নিই। প্রথম হলো টিম ইন্ডিয়া হাব, যার কাজ ডেভেলপ কমিউনিকেশন বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার। অর্থাৎ টিম ইন্ডিয়া হাবের কাজ হলো বা উদ্দেশ্য হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কমিউনিকেশনের উন্নতি সাধন করা। কেননা আমাদের দেশ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্র এবং রাজ্যে তাদের ক্ষমতা বিভক্ত, তাদের মধ্যে সুষ্ঠু যোগাযোগ রক্ষা করা টিম ইন্ডিয়া হাবের কাজ। এবং দ্বিতীয় হলো নলেজ অ্যান্ড ইনোভেশন হাব, যার কাজ হলো ইমপ্রুভ নীতি আয়োগ, অর্থাৎ নীতি আয়োগের সংস্কার সাধন বা ইমপ্রুভমেন্ট করা। নীতি আয়োগকে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়, যার কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করছি। নীতি আয়োগকে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়, এর কারণ হলো আমাদের দেশের যাবতীয় আর্থিক বা অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নীতি নির্ধারণ করার কাজ কিন্তু নীতি আয়োগই করে থাকে। প্ল্যানিং কমিশন কিন্তু সেই নীতি নির্ধারণ করত এবং তা বাস্তবায়ন করত, কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে তাদের কাজ হলো শুধুমাত্র নীতি নির্ধারণ করা এবং সেই নীতি বাস্তবায়ন করার কাজ কেন্দ্রের। নীতি আয়োগের মেম্বার্স
চেয়ারপারসন, যিনি এখানেও ক্ষমতা বলে প্রাইম মিনিস্টারই হন। ভাইস চেয়ারপারসন, সিইও, যিনি প্রাইম মিনিস্টার দ্বারা মনোনীত হন বা অ্যাপয়েন্টেড হন। মেম্বার্স, এখানে থাকে ফুল টাইম মেম্বার এবং পার্ট টাইম মেম্বার, এবং এক্স অফিসিও মেম্বার্স এবং রিজনাল কাউন্সিলে নীতি আয়োগের মেম্বার্সরা বিভক্ত। তাহলে প্ল্যানিং কমিশন অ্যান্ড নীতি আয়োগের ফাংশন সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর আমরা এদের পার্থক্য দেখব, যে প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এখন আমরা আলোচনা করব প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের মধ্যে যে সমস্ত পার্থক্য রয়েছে সেগুলি নিয়ে। প্রথমে যেগুলো বেসিক পার্থক্য সেগুলি, প্ল্যানিং কমিশন 1950 সালের 15ই মার্চ স্থাপিত হয়, আর নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সাল। ফার্স্ট চেয়ারপারসন ছিলেন জওহরলাল নেহেরু প্ল্যানিং কমিশনের, এবং ফার্স্ট চেয়ারপারসন নরেন্দ্র মোদী ছিলেন নীতি আয়োগের। এর ফাংশনগুলি কি কি? প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে প্ল্যানিং কমিশনই তাদের অর্থনৈতিক নীতি নির্ধারণ করত এবং বাস্তবায়ন করত, কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে তারা শুধুমাত্র অর্থনৈতিক নীতি নির্ধারণ করবে, বাস্তবায়ন করার কাজ এখানে সরকার করে। প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে রাজ্যকে গুরুত্ব দেওয়া হতো না, অর্থাৎ তারা যে কোনো নীতি নির্ধারণ করত এবং রাজ্যের উপর তা চাপিয়ে দেওয়া যেত। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে নীতি আয়োগ নীতি নির্ধারণ করার সময় কেন্দ্র এবং রাজ্য সমন্বয়ে মিটিং এর মাধ্যমে নীতি নির্ধারণ করে। অর্থাৎ যদি ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখতে চাই, তবে কিন্তু প্ল্যানিং কমিশনের ক্ষমতা অধিক ছিল, কেননা প্ল্যানিং কমিশন যা নীতি নির্ধারণ করত তাই তারা বাস্তবায়ন করতে সক্ষম ছিল। তাদেরকে সরকারের অনুমতির প্রয়োজন পড়তো না, বা সরকার অনুমতি দিতে বাধ্য থাকত। কিন্তু এখানে নীতি আয়োগের ক্ষেত্রে তারা শুধুমাত্র নীতি নির্ধারণ করবে, তারা বাস্তবায়ন করবে না। তাদের নীতি তারা সরকারকে জানাবে, সরকার সেটি বাস্তবায়ন করার প্রয়োজন মনে করলে তবেই তা করবে। এখানে বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নেই বা বাধ্যবাধকতার কোনো স্থান নেই। কিন্তু রাজ্যকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে প্ল্যানিং কমিশনের থেকে নীতি আয়োগ এগিয়ে আছে, কারণ প্ল্যানিং কমিশন তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্যকে কোনো গুরুত্ব দিত না, তাদের নীতি রাজ্যের উপর চাপিয়ে দেওয়া হতো। সেটি কোনো সময় ভালো হতো, খারাপ হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যের সাথে যোগাযোগ করে তবেই নীতি নির্ধারণ করা হয়। এই কারণে একে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় নীতি আয়োগকে। তারপর মেম্বার্সের ক্ষেত্রে এখানে যিনি চেয়ারপারসন হয়, দুই ক্ষেত্রেই তৎকালীন প্রধানমন্ত্রীরা থাকবেন, অর্থাৎ প্রধানমন্ত্রীরা তাদের ক্ষমতা বলে এই দুটি সংস্থা অর্থাৎ প্ল্যানিং কমিশনেরও চেয়ারপারসন ছিলেন এবং বর্তমানে নীতি আয়োগের চেয়ারপারসন হিসেবে থাকবেন। মেম্বার সেক্রেটারির কথা যদি বলা হয়, প্ল্যানিং কমিশনের সেক্রেটারি কিন্তু অ্যাপয়েন্টেড থ্রু প্রসেস, অর্থাৎ একটি প্রসেসের মাধ্যমে তিনি সেক্রেটারি পদে উন্নীত হতেন। কিন্তু যদি নীতি আয়োগের ক্ষেত্রে দেখা যায়, এখানে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি সিইওকে অ্যাপয়েন্টেড করবেন বা তিনি সিইওকে মনোনীত করবেন। প্ল্যানিং কমিশনে পার্ট টাইম মেম্বারশিপ ছিল না, কিন্তু নীতি আয়োগে পার্ট টাইম মেম্বারশিপ ছিল। মেম্বার্সদের কথা যদি বলা হয় তাহলে প্ল্যানিং কমিশন 3 ভাগে ভাগ ছিল, চেয়ারপারসন, মেম্বার সেক্রেটারি এবং ফুল টাইম মেম্বার। কিন্তু নীতি আয়োগ মেম্বার্সের ক্ষেত্রে কয়েকটি ভাগে বিভক্ত, যেমন চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, সিইও, মেম্বার্স, এক্স অফিসিও মেম্বার্স এবং রিজিওনাল কাউন্সিল। তাহলে কিছু দিক থেকে প্ল্যানিং কমিশন এগিয়ে, কিছু দিক থেকে নীতি আয়োগ এগিয়ে। সার্বিকভাবে বলতে গেলে নীতি আয়োগের কিন্তু ক্ষমতা কম, প্ল্যানিং কমিশনের ক্ষমতা বেশি ছিল নীতি আয়োগের থেকে। কেননা প্ল্যানিং কমিশন তাদের নীতি নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে সক্ষম ছিল, কিন্তু নীতি আয়োগ সে নীতি নির্ধারণের পর বাস্তবায়ন করতে তা অক্ষম বা সরকারের উপর ডিপেন্ডেন্ট।
আশা করি প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে এবং নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের যে পার্থক্য সেগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো।